আজ যেন কোথাও কোনো হট্টগোল নেই। চারদিক বেশ শান্ত এবং স্তব্ধ, শুনশান করছে এলাকা। মাঠগুলো সব যেন ফাঁকা পড়ে আছে, কোথাও কোনো ছেলে মেয়েদের খেলার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না। দুপুর গড়িয়ে বিকাল হয়ে এসেছে, তারপরও ছেলেমেয়েরা মাঠে নেই। মাঠটিও ফাঁকা পড়ে রয়েছে, তাই চারদিকেও বেশ স্তব্ধ হয়ে পড়েছে। মাঝে মাঝে চারপাশ দিয়ে হালকা মৃদু বাতাস বয়ে যাচ্ছে, সেই মৃদু বাতাসে পুরো শরীর যেন প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। মসজিদ থেকেও সকালে বের হয়ে নিজেদের গন্তব্যে ছুটে চলেছে। তার মধ্যে মুখলেস মিয়াও যাচ্ছে তার বাড়িতে। মুখলেস মিয়া এ গ্রামের একজন অতি সাধারণ মানুষ। সারাদিন তার কোনো হইচই নেই, চুপচাপ ঘরে বসে থাকে একটি কোণায়। বলতে গেলে বসে বসে সময় ব্যয় করে, আর মসজিদে যাওয়া ছাড়া তার আর তেমন কোনো কাজও নেই। তার একটি ছেলে আছে, সেও পড়াশোনা শেষ করে মাস 2-3 কবে চাকরিতে জয়েন করেছে। শুধু চাকরিতে নয়, যেন সোনায় মোড়ানো চাকরি। এরকম আরামায়েশের চাকরি কজনের ভাগ্যে জোটে। শহরে বড় বড় অফিসে টুকটাক কাজ করে মাসে মাসে সংসার চালানোর মতো বেতন পায় সে, তেমন কোনো খাটনিও নেই। মুখলেস মিয়ার খুব গর্ব এমন ছেলেকে নিয়ে, আর হবেই বা না কেন। তার ছেলের মতো ছেলে যে এই পুরুলিয়া গ্রামে আর দুটি পাওয়া যাবে না। যেমন ভদ্র তেমনই সভ্য, তেমনই আবার পড়াশোনাতেও বেশ ভালোই ছিল। পুরুলিয়া গ্রামের পাঠশালায় তার মতো বুদ্ধিমান আর কেউ ছিল না। তিনি ছোট্টবেলায় শখ করে তার নাম রেখেছিলেন খোকা, তাই গ্রামের সকলেই তাকে ভালোবেসে খোকাবাবু বলেই ডাকত। মুখলেস মিয়ার এখন কেমন জানি হুট করেই বুকে ব্যথা বেড়ে গেছে, তারপর আবার কমেও যায়। ডাক্তারের কাছে গেলে টাকা খরচ হবে বলে ছেলেকে তিনি এখনো একথা বলেননি। কি ব্যাপার, বুকের ব্যথা এত বাড়ছে কেন? নিঃশ্বাস যেন নিতে পারছি না। দুপুরে তো ভালোই খেলাম, তাহলে আবার কি হলো? হুট করে এই রাস্তার মাঝখানে মুখলেস মিয়ার বুকের ব্যথা আরও বেড়ে গেল। সবসময় ভীষণ সাবধানে থাকলেও যেন শেষ রক্ষাটা আর হলো না। তিনি চোখে ঝাপসা দেখতে লাগলেন, তার চারিদিক আবছা আবছা হতে লাগলো। তারপরেও তিনি এভাবেই নিজেকে কন্ট্রোল করে দাঁড়িয়ে থাকলেন, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই তার চোখ মুখ ফেটে রক্ত পড়তে লাগলো। যন্ত্রণায় তিনি বেশ কিছুক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। তার মুখ থেকে অনবরত রক্ত পড়েই যাচ্ছে। হাই হাই, রাস্তার মাঝখানে গিয়ে পড়ে আছে ওভাবে। লঘুকে এ গ্রামের একজন ভিক্ষুক বলা যেতে পারে। তার বাবা মা, বাড়িঘর বলতে সবকিছুই যেন রাস্তায়। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর রাত হলেই একটা জায়গা দেখে সেখানেই শুয়ে পড়ে। এত দেখি এ গ্রামের খোকা বাবুর বাপ মুখলেস মিয়া। মুখলেস মিয়া, উঠো, তোমার হাসপাতালে নিতে হইব। খুব চোখ মুখ ফাইটটা রক্ত বেরিতেছে। লঘু এইসব বলতে বলতে প্রায় অনেকক্ষণ ডাকাডাকি করতে লাগলো, কিন্তু মুখলেস মিয়া কোনো সাড়া দিলেন না। তিনি যে তার ঘুমের দেশে হারিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এইটা আর লঘু বুঝতে পারলেন না। অনেকক্ষণ সে মুখলেস মিয়াকে নিয়ে বসে থাকলো, কিন্তু কেউ এলো না। মাগরিবের ওয়াক্ত পড়বে কিছুক্ষণ পর, কিন্তু মনসুর আলী একটু তাড়াতাড়ি মসজিদে যাচ্ছেন। কি রে লঘু, এখানে বসে বসে আর্তনাদ করছিস কেন? কোনো কাজ কাম নেই নাকি তোর? লঘু কোনো কথা বলল না। মনসুর আলী তার উত্তর না পেয়ে বেশি বিরক্ত হলেন। কিন্তু মনসুর আলী এমন দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। এ তো আমাদের মুখলেস মিয়া, তার চোখ মুখ ফেটে রক্ত পড়ছে কেন? মুখলেস মিয়ার চোখ মুখ ফেটে এভাবে রক্ত পড়ছে দেখে তিনি বেশ ঘাবড়ে গেলেন। মুখলেস মিয়ার চেহারা দেখে তিনি বুঝতে পারলেন
মোখলেস মিয়া অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। রঘু, তাড়াতাড়ি গিয়ে মুখলিস মিয়ার ছেলে খোকা বাবুকে খবর দে, এই গ্রামে যেন সে এখনই আসে। আর আমি নামাজ পড়ে মুখলিস মিয়ার দাপন কাপড়ের ব্যবস্থা করছি। একথা শুনে লঘুর আর বুঝতে বাকি রইল না মোখলেস মিয়া মারা গেছে। লোকটা বড়ই ভালো মানুষ ছিল গো, বড়ই ভালো। লঘু কাঁদতে কাঁদতে ছুটতে লাগলো তার ছেলের কাছে খবর পাঠানোর জন্য। তবে এ গ্রামের একটি প্রচলিত নিয়ম, এ গ্রামে কেউ মারা গেলে তাকে বেশিক্ষণ রাখা হয় না, তাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। ভিন দেশ থেকে বা দূর এলাকা থেকে কেউ আসবে তাদের জন্য সেটার অপেক্ষা করা হয় না, তাই মুখলেস মিয়ার ব্যাপারেও বিপরীত কিছুই ঘটবে না। তার ছেলে কেউ খবর পাঠিয়েছিল লঘু, তার ছেলে আস্তে আস্তে প্রায় এশার নামাজ পার হয়ে যাবে। কে কে পিছনে? মনসুর আলী চারিদিকে তাকিয়ে দেখে কেউ নেই, ফাঁকা শুনশান পরিবেশ। তবে কেন জানি তার মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঝড়ো হাওয়া, শিয়ালের ডাকে পরিবেশটা বেশ থমথমে হয়ে আছে। মনসুর আলী বারবার পিছনে ফিরে তাকিয়ে দেখার চেষ্টা করছে কে দাঁড়িয়ে আছে তার পিছনে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না। তার পুরো শরীর ঠান্ডায় জমে যাচ্ছে, তার মনের আচমকা ভয়ে ঠিকমতো কিছুই করতেও পারছে না। আবারও তার মনে হলো কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। কে কে আছো আমার পাশে? কি হলো, সারা দাও। তিনি এমন ভয় কখনো পাননি, তবে আজ কেন যেন তিনি একটু বেশি ভয় পাচ্ছেন। সেই ছোট্টবেলা থেকে তিনি লাশ ধোয়ান, কখনো তার সাথে এমন ঘটেনি। তবে আজ কি হলো? ভয় পেলে চলবে না, আমাকে তাড়াতাড়ি ধোয়ানো শেষ করতে হবে, কবরস্থান যেতে হবে, নয়তো এসব সময় পার হয়ে যাবে। কে 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 আমার সামনে আয় বলছি। ঘুমটাও আসছে না আর। তবে কে ছিল? সবই কি আমার মনের ভুল? মনসুর আলী এসব ভাবছে আর বিছানায় এপিটোপিট করছে, কিছুতেই তার ঘুম আসছে না। বাহিরেও রিম ঝিম বৃষ্টি পড়ছে, জানালা ভেদ করে মৃদু বাতাস ঘরে ঢুকছে। জ্যোৎস্নার রাতে ঝলমলে আলো কিছুতেই ঘরে প্রবেশ করতে পারছে না। বাহিরে আলো ঝলঝল করছে। আচমকা ব্যাঙের ঘ্যাং ঘ্যাং ডাক আর শিয়ালের ডাক শুনে মনে হচ্ছে ভয়ের কিছু আভাস। এসব করতে করতে কখন যে তিনি ঘুমিয়ে পড়েছেন বুঝতেই পারেননি। মনসুর আলী এখন গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে যে ঝড় উঠেছে তিনি তা কিছুই টের পাননি। এমন সময় হঠাৎ ভূমিকম্পের মতো তার বিছানা নেড়ে উঠল। তিনি বেশ হকচকিয়ে উঠলেন। কে কি হলো? মনসুর আলী তখনই দেখতে পারে চাদর মুড়ি দেওয়া একটি লোককে। দেখে নড়ে চড়ে উঠল। এমন কিছু তিনি দেখবেন কল্পনাও করেননি। তিনি ভয়ে বারবার চারদিকে তাকিয়ে দেখছেন কোথায় কি হচ্ছে, কিন্তু সেই চাদর মুড়ি দেওয়া লোককে আর দেখতে পাচ্ছেন না। হঠাৎই তিনি জানালার বাইরে থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ পেলেন। কান্নার আওয়াজ শুনে তার মনে খুব মায়া হলো। তিনি আর বসে থাকতে পারলেন না। তিনি এক দু পা করে জানালার সামনে গেলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। ফিরে আসতেই সেই মেয়েটি তার সামনে হাজির হলো। কে কে তুমি? বারবার এভাবে হাসছো কেন? তুমি তুমি এভাবে হাসছো কেন? কেন আমি হাসছি? তোর কি? আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? আমার পাল্লাই যে একবার পড়ে তাকে আমি এত সহজে ছাড়ি না, তোকেও ছাড়বো না। কেন? কি করেছি আমি তোমার? মেয়েটি আর কোনো কথা না বলে
তার ঘাড় ধরে তুলে এক আছাড়ে মাটিতে ছিটকে ফেলে দেয়। মনসুর আলী বেশ বয়স্ক হওয়ায় তিনি আর চোখ খুলতে পারলেন না। তিনি মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললেন। তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? আজ 7টা দিন ধরে আমি বলছি ঘরে কোনো বাজার নেই, কিন্তু তুমি তো আমার কোনো কথাই কানে তুলছো না। যে আমার হয়েছে যত জ্বালা, এই সংসারের ঘানি টানতে টানতে আমার জীবন শেষ হয়ে গেল। আজ যদি তুমি বাজার নিয়ে না ফেরো তবে তুমি রাতের খাবার পাবে না। ও, সকাল হতে না হতেই শুরু। সাত সকালে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে নাকি? তুমি ভালো করেই জানো জমিদার মশাই রাত 8টার আগে কিছুতেই আমাকে কাছ থেকে ছাড়েন না। আর রাত 8টার পর যদি আমি বাজারে যাই তাহলে বাজারে তেমন কিছুই পাই না। এত কথা শুনতে চাই না। আজ বৃহস্পতিবার, চোখগুড়ি হাট খোলা। তুমি হাটে যাবে এবং বড় একটা মাছ নিয়ে তবেই বাড়ি ফিরবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব জমিদার মশাইয়ের কাছ থেকে ছুটি নিয়ে হাটে যেতে। আমি মাধবচন্দ্র দাস, গ্রামের খুব সাধারণ একজন ছেলে। আমার পূর্বপুরুষেরা জমিদার বাড়িতে কাজ করত। আমিও জমিদার মশাইয়ের ধানের জমিতে কাজ করি। জমিদার মশাই মানুষটা খুব একটা সুবিধার নয়, কিন্তু জমিদার মশাই ছাড়া এই অজপাড়া গায়ে আমাকে কেউই কাজ দিতে পারবে না। আশেপাশে 10 গ্রামে এমন কোনো ব্যক্তি নেই, তাই এক প্রকার বাধ্য হয়েই কাজ করছি। নানান কথা ভাবতে ভাবতে আমি জমিদার মশাইয়ের ধানের জমিতে চলে এসেছি। আমাকে দেখে জমিদার মশাই কিছুটা বিরক্ত হয়ে তাচ্ছিল্যের সুরে বললেন, কিরে মাধব, আজও তুই আধ ঘন্টা দেরি করে কাজে এলি? কাজ করতে ইচ্ছে না করলে কাজ ছেড়ে দে, তোকে তো আর আমি জোর করে কাজে রাখছি না। মানে জমিদার মশাই, কাল থেকে আমি আর দেরি করব না, সময় মতো কাজে চলে আসব। দয়া করে আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবেন না। হয়েছে, এখন যা মন দিয়ে কাজ কর। এ কথা বলে জমিদার মশাই সেখান থেকে চলে যায়। আমি ধানের জমিতে ফসল কাটার কাজ শুরু করে দেই। জমিদার মশাই আমাদের গ্রামের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু আমাদের বিপদে তিনি কখনোই পাশে থাকেন না। কাজ করতে করতে একটা সময় আমি হাঁপিয়ে যাই। একটু যে বসে বিশ্রাম নিব তারও কোনো উপায় নেই। আজ চকগৌরী হাট খোলা। জানি না জমিদার মশাই আমাকে একটু আগে ছুটি দিবেন কিনা। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসে। আমি তাড়াহুড়ো করে হাতের কাজটা শেষ করে জমিদার মশাইয়ের কাছে যাই। কিরে, কাজ ছেড়ে উঠে এলিছে? মানে বাবু, আজ আমার একটু তাড়াতাড়ি ছুটি প্রয়োজন। 7 দিন ধরে ঘরে কোনো খাবার নেই, এই নিয়ে স্ত্রী আমার সাথে খুব অশান্তি করছে। আজ চকগৌরী হাট খোলা, আমি একটু হাটে যেতে চাই বাবু। বউ অশান্তি করলে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দে। তোদের মতো গরিবদের আবার বাজার কিসের রে? যা পাবি তাই খাবি। এখন সময় নষ্ট না করে যা কাজ কর। জমিদার বাবুর মুখের উপর কথা বলার সাহস ছিল না আমার, তাই মাথা নিচু করে চলে আসলাম। প্রতিদিনের মতো আজও ঠিক রাত 8টা বাজে আমাকে কাজ থেকে ছাড়া হলো। জমিদার বাবুর বাড়ি থেকে চকগৌরী হাট প্রায় 3 কিলোমিটারের দূরে। সাধারণত আমাদের গ্রামে রাত 8টার পর খুব একটা রিক্সা পাওয়া যায় না, তাই তাড়াহুড়ো করে পায়ে হেঁটেই যেতে হবে।
আমি চকগৌরী হাটে যাচ্ছি। আজ গ্রামের রাস্তাঘাট একেবারে ফাঁকা লাগছে। জানি না কেন যেন আজ অন্ধকার রাস্তায় একা একা হাঁটতে আমার খুব ভয় লাগছে। হাঁটতে হাঁটতে একটা সময় আমি চকগৌরী হাটে পৌঁছে গেলাম। কিন্তু কি আশ্চর্য, হাটে বসে আমি অবাক হয়ে যাই। আমি দেখলাম পুরো হাট একদম ফাঁকা। হাটে কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। মুহূর্তের মধ্যে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। জানি না আজ বাজার নিয়ে ফিরতে পারবো কিনা। না ফিরতে পারলে তো কপালে অশান্তি আছে। হঠাৎ কারো কান্নার আওয়াজের শব্দ শুনে আমি চমকে উঠলাম। আশেপাশে ভালো করে তাকাতে লাগলাম, কিন্তু কাউকেই দেখলাম না। কি আশ্চর্য, কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তখন হঠাৎ করে কান্নার শব্দটা থেমে যায়। আমি খুব অবাক হয়ে চারিপাশে দেখতে লাগলাম। পুরো চকগৌরী হাট ঘুটঘুটে অন্ধকার। দুহাত সামনে কি আছে তাও বোঝার উপায় নেই। দেখে মনে হচ্ছে এ যেন কোনো শ্মশান ঘাট। চারিদিকে একদম নিস্তব্ধ পরিবেশ। মাঝে মাঝে ঝিঝি পোকা আর ব্যাঙ ডাকার শব্দ শুনতে পাচ্ছি। জানি না মনটা কেন যেন বড্ড বেশি অস্থির হয়ে আছে। বুকের ভিতর ধুক ধুক করছে। এমন পরিবেশে আমি আর বেশিক্ষণ থাকার সাহস পেলাম না। তাই তাড়াহুড়ো করে চলে যেতে চাইলাম। তখন আবারও কান্নার শব্দ শুনে আমি থমকে দাঁড়াই। পিছনে ঘুরে তাকিয়ে দেখলাম প্রায় 60 বছর বয়সী একজন বৃদ্ধ লোক গাছের নিচে বসে কান্না করছে। আর তার সামনে ডলায় একটি বড় মাছ রাখা আছে। দেখে মনে হচ্ছে তিনি মাছটি বিক্রি করার উদ্দেশ্যে বসে আছেন, কিন্তু হাটে কোনো বিক্রেতা নেই। লোকটি অন্ধকারে বসে আছেন। আমি ভীষণ অবাক হলাম। এবং বৃদ্ধ লোকটির কাছে এগিয়ে গেলাম। কাকা, আপনি এখানে বসে কাঁদছেন কেন? আর এভাবে অন্ধকারে বসে আছেন কেন? বৃদ্ধ লোকটি আমার কথার কোনো উত্তরই দিল না, এমনকি আমার দিকে একবারও তাকালো না। আপন মনে কাঁদতে লাগলো। খুব মায়া হলো আমার। কাকা, এই মাছটা কি আপনি বিক্রি করার জন্য বসে আছেন? এত দেরি করলে কেন? অনেকক্ষণ যাবৎ তোমার জন্যই অপেক্ষা করছি। হঠাৎ করে ওনার মুখে এমন কথা শুনে আমি প্রচন্ড অবাক হলাম। ওনাকে এর আগে তো কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আমতা আমতা করে বললাম, আমাকে আপনি চিনেন কাকা? আপনার বাড়ি কোথায়? বৃদ্ধ লোকটি আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না, বরং বিরক্ত হয়ে আমার দিকে রেগে তাকালেন এবং বললেন, মাছ কিনতে এসেছ, চুপচাপ মাছ কিনে নিয়ে যাও, এত প্রশ্ন করছো কেন? বৃদ্ধ লোকটির কথা শুনে আমি চমকে উঠলাম। আমি মাছ কিনতে এসেছি তা উনি জানেন কি করে? কি হলো, এত ভাবছ কি মাছ নেবে না? হ্যাঁ নেব। মাছের দাম কত কাকা? 200 টাকা। আপনি কি আমার সাথে মজা করছেন কাকা? এই মাছ কম করে হলেও বাজারে 1000 টাকা দাম হবে, আর আপনি বলছেন 200 টাকা মাত্র? হ্যাঁ, আমার মাছের দাম 200 টাকা। তুমি নিলে নাও, আর না নিলে আমাকে বিরক্ত করো না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। লোকটার কথা শুনে ওনাকে পাগল মনে হচ্ছিল, তাই ওনার থেকে মাছ না কিনে আমি বাড়ি যেতে লাগলাম। আমি খুব দ্রুত গতিতে হাঁটতে থাকলাম। কিন্তু কি আশ্চর্য, আমি কিছুতেই
চকগৌরীহাট থেকে বাজারের বাইরে যেতে পারছিলাম না। বারবার ঘুরে ফিরে আমি বৃদ্ধ লোকটার সামনে চলে আসছিলাম। প্রথমে ভেবেছিলাম আমি হয়তো অন্ধকারে পথ খুঁজে পাচ্ছি না, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আমি কোনো মায়াজালে আটকে গিয়েছি। আমার সাথে যা যা ঘটছে তা কোনোটাই স্বাভাবিক নয়। তখন বৃদ্ধ লোকটি বিকট শব্দ করে খুব বিশ্রীভাবে হাসতে থাকল। ভয় আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল, হাত পা ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ লোকটির হাসির শব্দে পুরো হাড় যেন কেঁপে উঠছিল। প্রচণ্ড ভয়। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই হাট থেকে বাইরে যেতে পারছিলাম না। বৃদ্ধ লোকটি হঠাৎ করে আমার সামনে এসে আমার পথ আটকালো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? মাছ নিয়ে যা। মুহূর্তের মধ্যেই বৃদ্ধ লোকটার চেহারা বিকৃত হয়ে যায়। আমি দেখলাম তার চোখ দিয়ে রক্ত ঝরছে, দাঁতগুলো বাইরের দিকে বের হয়ে আসছে। আমার আর বুঝতে বাকি রইল না বৃদ্ধ লোকটি কোনো মানুষ নয়। ভয়ে আমার বুকের ভেতরটা পানি শূন্য হয়ে যায়, হাত পা ধরধর করে কাঁপতে থাকে। প্রেতাত্মাটা আমার গলা চেপে ধরার জন্য তার হিংস্র হাতগুলো আমার দিকে বাড়িয়ে দিল। প্রচণ্ড ভয়ে আমি চিৎকার করে উঠলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম। প্রেতাত্মাটাও আমার পিছনে পিছনে ছুটছিল আর মুখ দিয়ে খুব ভয়ঙ্কর শব্দ করছিল। ভয়ে আমার সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। আমি আরো জোরে দৌড়ানোর চেষ্টা করলাম। এই দাঁড়া, মাছ নিয়ে যা। পালাচ্ছিস কোথায়? বুকের ভিতরের প্রাণ পাখিটা দুকদুক করছিল। মনে হচ্ছিল যেন এক্ষুনি বুকের ভিতরের প্রাণ পাখিটা বের হয়ে যাবে। দৌড়াতে দৌড়াতে আমি প্রচণ্ড হাঁপিয়ে যাই। প্রচণ্ড পানির তৃষ্ণায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে যায়। এক্ষুনি পানি পান না করতে পারলে হয়তো সকালের সূর্যটাই আমি আর দেখতে পারবো না। হঠাৎ আমি আমার চোখের সামনে সমস্ত কিছু ঝাপসা দেখতে শুরু করলাম। প্রচণ্ড মাথা ঘুরতে শুরু করলো, শরীরের বল শূন্য হয়ে গেল। তারপর আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে আসার পর দেখলাম আমি আমার ঘরে বিছানায় শুয়ে আছি। আমার বিছানার পাশে আমার স্ত্রী দীপালি এবং হাট প্রহরী হরি কাকা দাঁড়িয়ে আছেন। আমি কি বেঁচে আছি? ঈশ্বরের কৃপায় তুমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো। সময় মতো আমি সেখানে না গেলে অনেক বিপদ হতে পারত। এখন থেকে অনেক বছর আগের কথা। চকগৌরী হাটের পাশে একটা কুঁড়ে ঘরে একজন বৃদ্ধ তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। তাদের কোনো সন্তান ছিল না। বৃদ্ধ নদী থেকে মাছ ধরে এনে চকগৌরী হাটে তা বিক্রি করে অনেক কষ্টে সংসার চালাতো। একটা সময় বৃদ্ধের স্ত্রী অনেক অসুস্থ হয়ে যায়। বৃদ্ধের বেচা কিনাও তেমন ভালো চলছিল না। টাকার অভাবে একটা সময় তার স্ত্রী বিনা চিকিৎসায় মারা যায়। স্ত্রীর মৃত্যু সহ্য করতে না পেরে বৃদ্ধ লোকটি আত্মহত্যা করেন। এবং তারপর থেকে প্রায় গভীর রাতে চকগৌরী হাটে বৃদ্ধ লোকটিকে মাছ নিয়ে বসে থাকতে দেখা যায়। যার সাথে দেখা হয়, যদি সে বৃদ্ধের কাছ থেকে মাছ কিনে তাহলে বৃদ্ধ তার কোনো ক্ষতি করে না, আর যদি মাছ না কিনে তাহলে বৃদ্ধ তাকে প্রাণ নিয়ে ফিরে যেতে দেয় না। হরি কাকার মুখে এসব শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। বৃদ্ধ লোকটির জন্য আমার প্রচণ্ড মায়া হচ্ছিল আর খারাপও লাগছিল। তাই সেই রাতের পর থেকে
আমি আর কখনো রাতের বেলা চকগৌরী হাটে যাইনি।